বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীবৃন্দকে শুভেচ্ছা ও স্বাগতম। মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমরা করোনাকালীন সময়ে অনেক কিছু উপেক্ষা করে অনলাইন ক্লাসের জন্য সকলে প্রস্তুত হয়েছি। অনলাইন ক্লাস আমাদের জন্য একটা অত্যন্ত উপকারী ক্লাস। এই ক্লাসে আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। আমি সবসময় শিক্ষার্থীদের বলি, আমি মূলত জীববিজ্ঞানের শিক্ষক, উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষক। উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কে তেমন কিছু জানি না। তোমাদের সঙ্গে শুধুমাত্র কিছু শেয়ারিং, কিছু জ্ঞানের আদান প্রদান। কিন্তু এই অনলাইন ক্লাসে সেটা সম্ভবপর হয়ে ওঠে না। এখানে শুধু এক পক্ষ ক্লাস হচ্ছে, অর্থাৎ শুধু আমি বলি তোমরা শোনো। বাস্তবে উভয় পক্ষের মতামতের ভিত্তিতে ক্লাসটি হওয়া উচিত, শেয়ারিংয়ের ভিত্তিতে ক্লাসটি হওয়া উচিত। আমার ক্লাসে সবসময় আমি ছাত্রদেরকে পূর্বে ক্লাসে পড়াগুলো কিছুটা জিজ্ঞাসা করি, না পারলে আবার বুঝাই দেই। পূর্বের ক্লাসের পড়াগুলোকে আবার আমি বোঝানোর চেষ্টা করি এবং আজকের ক্লাসের পড়াটাও পড়ানোর চেষ্টা করি। হয়তো কখনো সফল হই, কখনো সফল হই না। ছাত্ররা ভালো রেজাল্ট করবে আমার কলেজ থেকে, এই ক্রেডিট শুধু ছাত্রদের, আমার নয়, বা সকল শিক্ষকবৃন্দের নয়। কারণ যদি সকল শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে পারে, তাহলে ধরে নেব যে এই ক্রেডিট আমার। যখন গুটি কয়েক ছেলে ভালো রেজাল্ট করছে, অধিকাংশ ছেলে মেয়ে ভালো রেজাল্ট করতে পারছে না, তাহলে সেই ক্রেডিটটা আমার পক্ষে আসে না, ক্রেডিটটা চলে যায় ছাত্রদের পক্ষে। যা হোক, করোনাকালীন সময় আমরা ঘরে বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছি। এই ক্লাসটা আমরা মাস্টার শিক্ষার্থীবৃন্দের জন্য নেওয়ার চেষ্টা করেছি। দেখা যাক কতটুকু আমরা ক্লাস নিতে পারি। উদ্ভিদ বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম জানাচ্ছি। আমি এস.এম. আইয়ুব হোসেন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি এম.এম. কলেজ, যশোর। আজকের ক্লাসটি মাস্টার শেষ বর্ষের অ্যাডভান্স ট্যাক্সোনমি অফ অ্যাঞ্জিওস্পার্মস, এই বিষয়ের উপরে আমরা নেওয়ার চেষ্টা করব। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজসমূহের জন্য তারা যে সিলেবাস নির্ধারণ করেছে, সেই সিলেবাসের আমরা দেখতে পাচ্ছি যে সিলেবাস ফর 1 ইয়ার্স মাস্টার্স ফাইনাল কোর্স, মূলত এটা
প্র্যাকটিক্যাল কোর্সের জন্য, নন থিসিস স্টুডেন্টের জন্য এই সিলেবাসটি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 31300 অন পেপার কোডের ট্যাক্সোনমি অফ অ্যাঞ্জিওস্পার্ম যেটা আছে 4 ক্রেডিটস। এই বিষয়টি হচ্ছে মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীর জন্য ট্যাক্সোনমি পেপার। এই পেপারটিতে আমরা দেখব যে ডিটেলস সিলেবাস কী কী আছে। এই বিষয়টি ট্যাক্সোনমি বিষয়টি আমি অন্য ক্লাসে পড়ালেও মাস্টার্স শেষ বর্ষে এটি আমার প্রথম ক্লাস। যেহেতু প্রথম ক্লাস এবং এটি আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমার সাথে আরেকজন ম্যাডাম আছেন, আমাদের সর্বশ্রদ্ধেয় ম্যাডাম রেহানা ম্যাডাম। উনি আমার ব্যাচমেট, উনিও এই ট্যাক্সোনমি পড়ান। তবে করোনাকালীন সময়ের জন্য শুধুমাত্র আমি এই বিষয়টিতে ক্লাস নিচ্ছি, উনি হয়তো পরে ক্লাস নেবেন। যেহেতু আমি একাই ক্লাস নিচ্ছি, তাই আমি শুরু চিন্তা করেছি যে ক্লাসটিতে আমি বইটির সিলেবাসটির প্রথম থেকে পড়ানো শুরু করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ট্যাক্সোনমি অ্যাঞ্জিওস্পার্মের যে সিলেবাসটা আছে, টপিকগুলো কী কী আমরা দেখে নিই একটু। প্রথমে হিস্টোরি অফ দ্য বোটানিক্যাল এক্সপ্লোরেশন ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অ্যান্ড ট্যাক্সোনমি রিসার্চ ডান ইন বাংলাদেশ। নাম্বার 2 ফরেস্টিক রিজিয়নস অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে কী কী উদ্ভিদ অঞ্চল আছে সেগুলোর বর্ণনা। সিস্টেম অফ প্লান্ট ক্লাসিফিকেশন, বেসিক্যালি বেনসন, কনকোয়েস্ট, টাক্তাজান এবং এদের ভিতরে আলোচনা যেগুলো আছে হচ্ছে ফাইলোজনি, যেটা আছে পোলেন গ্রেন স্ট্রাকচার অ্যান্ড দেয়ার অর্নামেন্টেশনস, অর্থাৎ পরাগরেণু গঠন এবং তাদের অলঙ্করণ যেটা আছে সেই বিষয়টি আছে। বায়োকেমিক্যাল অ্যান্ড মলিকুলার সিস্টেমেটিক্স বিষয়টি আছে দেখতে পাচ্ছি। নেমিং অফ কাল্টিভেটেড প্লান্টস, অর্থাৎ চাষযোগ্য উদ্ভিদ আবাদযোগ্য উদ্ভিদের নামকরণ। প্র্যাকটিক্যাল নেমিং অফ প্লান্টস, অর্থাৎ উদ্ভিদের ব্যবহারিক নাম যেগুলো আছে কি আছে। অ্যানাটমিক্যাল এভিডেন্স, অর্থাৎ আমরা ফসিল উদ্ভিদের যে সকল তথ্যাদি পেয়ে থাকি সেই বিষয় সম্পর্কে এখানে আলোচিত হবে। রিপ্রোডাক্টিভ বায়োলজি, আমরা নাম শুনিয়ে বুঝতে পারছি এখানে পপুলেশন সাইড, ডেনসিটি, ব্রিডিং সিস্টেম, এগুলো সব বিষয়ে এখানে আলোচনা হবে। টপ 10 কনসেপ্ট অফ ফ্লোরা, মনোগ্রাফস অ্যান্ড রিভিশন, এখান থেকে প্রশ্ন প্রায় থাকে, একটু আমরা পড়াবো। রোল অফ ট্যাক্সোনমি ইন দ্য কনভারসেশন অফ বায়োডাইভার্সিটি, অর্থাৎ বায়োডাইভার্সিটি, ট্যাক্সোনমি বায়োডাইভার্সিটি ভূমিকা, এটা আমরা পড়ব। এবং শেষে কিছু পরিচিত পরিবার আছে, সেই পরিবারগুলো আমরা দেখব, অর্থাৎ ক্যানিসি, জিঞ্জারবেসি, অর্কিডেসি, এই সকল পরিবারসমূহ। আমরা এখানে কি কি বই আমরা পড়তে পারি সে সকল বইয়ের আমরা নাম কিছু এখানে দিয়েছি। বিভিন্ন ইংলিশ রাইটারের বই দেখছি, ট্রেনির বই আছে, বেঙ্গল প্লান্টস নাম করা বই খুব, হেউডের বই আছে আমরা দেখতে পাচ্ছি, আহমেদ বেগম হাসানের বই আছে, খন্দকার বই আছে। আমরা এগুলো ইংলিশ বই, আমরা কিছু কিছু বই আমরা অবশ্যই দেখব। বইটি পড়িয়ে না পড়িয়ে বইটার চেহারা অন্তত দেখা উচিত আমাদের ছাত্রদের জন্য। সবাইকে আমি অনুরোধ রাখছি, সবাই তোমরা বইগুলো লাইব্রেরিতে উঠাবে এই সকল বই, এবং সেই বইগুলো অন্তত একবার হলেও চোখে দেখবে বইগুলো কেমন লেখা আছে। অনেক টপিকস আছে যে টপিকগুলো খুব ভালোভাবে বর্ণনা করা আছে, যেগুলো বাংলা বইতে অত সুন্দর করে পাওয়া যাবে না। আমরা যারা বাংলা বই পড়তে অভ্যস্ত তাদের জন্য অনেকগুলো বই আছে। এর মধ্যে একটি বই আমি বেশি রেফার করে থাকি বর্তমান সময়ের জন্য, প্রফেসর জিতেন্দ্রনাথের অ্যাডভান্স ট্যাক্সোনমি অফ অ্যাঞ্জিওস্পার্ম, কবির পাবলিকেশনতে প্রকাশিত। এই বইটিতে অনেকখানি আমাদের কাভার দেবে, অর্থাৎ আমাদের সিলেবাসের 40 থেকে 60% আমরা এখান থেকে আমরা সাপোর্ট পাবো। কারণ কোনো বই স্বয়ংসম্পূর্ণ নয়, আমরা বিভিন্ন রাইটারের বই আমরা পড়বো এবং সেখান থেকে আমরা জ্ঞান আহরণ করার চেষ্টা করব। আমরা অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি, মূলত ফরেস্টের ছবি দেখতে পাচ্ছি আমরা। নেক্সট,
এটাও ফরেস্টের ছবি দেখতে পাচ্ছি, অনেক উদ্ভিদ দেখতে পাচ্ছি এর মধ্যে, এবং আবারও ফরেস্টের ছবি দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের ফরেস্ট। মূলত এগুলো থেকে কি কি উদ্ভিদ আছে এগুলো সম্পর্কে যদি আমরা জানতে চাই, এবং কোন প্রজাতির উদ্ভিদ, তাদের আবাসস্থান কেমন ইত্যাদি, তাদের নাম কি, এই যে জানছে, তাহলে আমাদের দরকার যেটা সেটা হচ্ছে ট্যাক্সোনমিক রিসার্চ। এই জন্য আমাদের আজকের যে টপিকটা নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে হিস্ট্রি অফ বোটানিক্যাল এক্সপ্লোরেশন ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অ্যান্ড ট্যাক্সোনমিক রিসার্চ ডান ইন বাংলাদেশ। বাংলা যদি আমি বলি, ভারতীয় উপমহাদেশের উদ্ভিদ অনুসন্ধান অভিযানের ইতিহাস এবং বাংলাদেশে শ্রেণীবিন্যাস সম্বন্ধীয় গবেষণা। আসলে ভারতীয় উপমহাদেশের, এটা আমাদের আমাদের যেটা বর্তমান বাংলাদেশ, এটা ছিল সাবকন্টিনেন্ট এর অন্তর্ভুক্ত, ভারতীয় মহাদেশের অন্তর্ভুক্ত, তাই আমরা এটা ভারতীয় উপমহাদেশে বলেছি। এবং 1971 সালের পর থেকে মূলত বাংলাদেশের জন্ম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই স্বাধীন বাংলাদেশের যে ট্যাক্সোনমিক রিসার্চ কতটুকু হয়েছে, সেই ট্যাক্সোনমিক রিসার্চ সম্পর্কে আমরা এখানে আমরা জানতে পারবো। তাহলে এই বিষয়টি, এটা মূলত ইতিহাস, যে বিষয়টি আমি অত্যন্ত ভয় পাই। আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, এখনও আছি, এবং আমি তো বন্ধু সায়েন্সের স্টুডেন্ট থাকবো, এ বিশেষ আমার আছে। মানবিক বিভাগ ছাত্রছাত্রীরা ইতিহাস, ইসলামী ইতিহাস, ইতিহাসের ভিতরে অনেকগুলো পেপার আছে, সেগুলো তারা সুন্দর করে অধ্যয়ন করে থাকে। ইতিহাসের শিক্ষকরাও খুব সুন্দর করে সেগুলো পড়াই থাকেন। আমি যেহেতু সায়েন্সের টিচার, তো ইতিহাস সম্পর্কে পড়ানো আমার জন্য খুব অত্যন্ত কঠিন ব্যাপার। তবে চেষ্টা করব এই ইতিহাসটুকুকে কতটুকু বোধগম্য করা যায়, কতটুকু আনন্দদায়ক করা যায়, এটা আমরা দেখব। আমরা শুধু পড়ার খাতিরে পড়বো না, আমাদের জানতে হবে আমরা পরীক্ষায় কী প্রশ্ন আসবে এটা আমাদের মুখ্য বিষয় না। আমাদের কিছু ইতিহাস আমাদের জানা দরকার, কারণ আমরা প্রায় বলে থাকি যে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো, বাস্তবে আমরা কেউ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে চাই না। আমরা নিজের জীবনে যখন যেটা ঘটে যায় তখন সেটাকে আমরা ইতিহাস হিসেবে গ্রহণ করি। তাহলে এটা হওয়া উচিত নয়। আমাদের ইতিহাসের পাতা থেকে আমাদেরকে অবশ্যই শিক্ষা গ্রহণ করা উচিত। আমাদের উদ্ভিদ অনুসন্ধান ইতিহাস থেকে আমরা জানতে পারবো যে ভারত উপমহাদেশে কখন, কোন সময়, কিভাবে উদ্ভিদ অনুসন্ধান অভিযান চলেছে এবং বাংলাদেশে কী কাজ হচ্ছে। এই সকল জানার পরে আমরা নিজেকে উদ্বুদ্ধ করতে পারবো, আমরা নিজেরা উদ্ভিদ অনুসন্ধান অভিযানে নেমে পড়তে পারবো। আমরা সকলে উদ্ভিদ সম্পর্কে জানতে চাই। আসলে উদ্ভিদ এমন একটি জীব যাকে খোঁচালেও সে নিজের নাম বলে না। একটি গাছের নিচে যেয়ে আমি জিজ্ঞেস করি, হে উদ্ভিদ, তোমার নাম কি? সে কোনো কথা আমাকে বলে না, তার নাম বলে না। কিন্তু একটি মানুষের কাছে জিজ্ঞেস যদি করি, চাচা হোক, ভাই হোক, বাবা হোক, তোমার নাম কি? তখন সে তার নামটি অত্যন্ত সুন্দর করে বলতে থাকে। কিন্তু উদ্ভিদ আমাকে কখনোই এই নামটি বলে না। এজন্য এই উদ্ভিদের নাম জানার জন্য আমাদেরকে উদ্ভিদ অনুসন্ধান অভিযান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই অনুসন্ধানের অভিযানের পরে তার নামকরণের এটা আসে। আমাদের সিলেবাসের যে টপিকগুলো আছে, সেই টপিক, সেই বিষয়গুলো আছে, আমরা দেখে আসছি একটু আগে। প্র্যাকটিক্যাল নেমিং আছে এবং আরও অনেক কিছু আছে আমরা দেখলাম। সেখান থেকে আমরা ভবিষ্যতে পরবর্তী ক্লাসসমূহ থেকে আমরা সেগুলি সম্পর্কে জানতে পারব। ভারতীয় উপমহাদেশের উদ্ভিদ সন্ধানের অভিযান ইতিহাস, প্রথমে আমরা একটু এটাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করব। কোনো এলাকায় উদ্ভিদের অনুসন্ধান, পর্যবেক্ষণ, ইতিহাস ও তথ্যাদি সংগ্রহের জন্য অভিযানকে উদ্ভিদ অনুসন্ধান অভিযান বলে। তাহলে আমরা প্রত্যেকটি ব্যক্তি উদ্ভিদ সম্পর্কে আগ্রহী, তাদের নাম জানতে চাই, তাদের সম্পর্কে, তাদের ব্যবহার জানতে চাই, কিন্তু খুব কম সংখ্যক মানুষ আমরা আছি যারা তাদেরকে আমরা জানতে পারি তাদের সম্পর্কে।
তাহলে আমাদের উদ্ভিদ অনুসন্ধান আমাদের কাজটি অত্যন্ত কম আমাদের দেশে। আমরা যখন চারিদিকে হাঁটি, আমরা যখন চারিদিকে পথের পাশে দুই পাশে প্রচুর উদ্ভিদ জন্মে থাকে, তাদেরকে আমরা চিনি না, জানি না, কিন্তু আমরা পর্যবেক্ষণ করার চেষ্টা করি না। তাহলে আমাদের উচিত আমাদের এই পৃথিবীর প্রত্যেকটি উদ্ভিদ সম্পর্কে পর্যবেক্ষণ করা এবং তাদের তথ্যাদি সংগ্রহ করা এবং সেই সব উদ্ভিদ কোনটা কোন কাজে আমাদের আসতে পারে সেই সম্পর্কে আমাদেরকে তথ্যাদি খুঁজে বের করা। আমি প্রায় একটি কথা বলে থাকি যে উদ্ভিদে যত উদ্ভিদ আছে সব উদ্ভিদগুলো আমাদের উপকারী উদ্ভিদ। অনেকে বলে যে এই উদ্ভিদটির ব্যবহার কি আমরা জানি না, কিন্তু আসলে প্রত্যেকটা উদ্ভিদ আমাদের কোনো না কোনো জীবের জন্য ব্যবহার করা যেতে পারে এবং আমাদের জন্য উপকারী হতে পারে। আসলে আমরা এই উদ্ভিদ সম্পর্কে তেমন কিছু জানি না। যদি এখান থেকে আগামী 100 বছর ধরে প্রত্যেকটা জীববিজ্ঞান ছাত্রকে একটি করে উদ্ভিদ দেওয়া হয় তাদের পিএইচডি বিষয় হিসাবে, থিসিস বিষয় হিসাবে, তবু এই পিএইচডি বিষয়টি শেষ হবে না। অর্থাৎ আমরা জীববিজ্ঞানের গবেষণায় এখনো পর্যন্ত সিঁড়ির পাদদেশে অবস্থান করছি। অন্যান্য বিজ্ঞানগুলো অনেক দূর অগ্রসর হয়ে গেছে, কিন্তু আমাদের এই জীববিজ্ঞানটি সম্পর্কে আমরা একেবারেই অজ্ঞ। আমরা অনেক কিছু জানি না। যা হোক, এনিওয়ে, আমরা উদ্ভিদের অনুসন্ধান, পর্যবেক্ষণ এবং সংগ্রহ সকলে করার চেষ্টা করব। সকলকে আহ্বান রাখছি, অনুরোধ রাখছি, আমরা যখন যেখানে যে অবস্থা থাকব উদ্ভিদগুলোকে অনুসন্ধান, পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ করার চেষ্টা করব। এবং নতুন কোনো উদ্ভিদ হলে আমাদের শনাক্ত করার জায়গা আছে, বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়াম অথবা ঢাকা ইউনিভার্সিটি ট্যাক্সোনমি ফ্রন্টে পাঠালে উদ্ভিদগুলিকে আমাদের শনাক্ত করে দেবে। যখন আমরা এই উদ্ভিদ নিজেই শনাক্ত করতে না পারবো তখন আমরা সে সকল জায়গার আমরা সাহায্য নিতে পারি। যাক, আমরা এখন একটু দেখব আমাদের ইতিহাস বিষয় সম্পর্কে। ভারতীয় উপমহাদেশে উদ্ভিদ অনুসন্ধানের অভিযান সময়কালটাকে 5টি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে প্রাচীন আমল, অর্থাৎ প্রাচীনকাল থেকে 1565 খ্রিস্টাব্দ পর্যন্ত। ব্রিটিশ পূর্ব আমল 1565 থেকে 1768 খ্রিস্টাব্দ পর্যন্ত। ব্রিটিশ আমল 1768 থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত। ব্রিটিশ পরবর্তী আমল 1947 থেকে 1971 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং সর্বশেষ বাংলাদেশ আমল 1971 সাল থেকে শুরু করে আজ দিন পর্যন্ত, এই সময়কালটির জন্য। এখন আমরা আজকে একটু দেখব যে প্রাচীন আমল অর্থাৎ প্রাচীন কাল থেকে অর্থাৎ 1565 খ্রিস্টাব্দ পর্যন্ত এই উপমহাদেশে কি উদ্ভিদ অনুসন্ধান অভিযান পরিচালিত হয়েছে। অর্থাৎ প্রাচীনকালে থেকে অর্থাৎ 1565 খ্রিস্টাব্দ পর্যন্ত যে সকল মানুষ এই অঞ্চলে বসবাস করেছে, আমরা বলে থাকি যে আমার দাদা, তার দাদা, তার দাদা কিছুই জানিত না। আসলে তাদের জীবনকাল কেমন ছিল আমরা কেউ কিছু জানি না। তাহলে আমরা একটু চিন্তা করলে বুঝতে পারি যে আমরা আজকে যে সকল অর্থাৎ বর্তমান সভ্যতার, আধুনিক সভ্যতার যে সকল সুযোগ সুবিধা উপভোগ করছি, অর্থাৎ ওষুধ পাচ্ছি, বিদ্যুৎ পাচ্ছি, এসি পাচ্ছি, অনেক কিছুই পাচ্ছি, আমাদের বিনোদনের অনেক কিছু আছে, কিন্তু আমি যদি একটু চিন্তা করি যে এই সকলগুলো কবে আবিষ্কার হয়েছে, সে তো সেদিনকের কথা, অর্থাৎ কয়েকদিন আগে এটা আবিষ্কার হয়েছে। তাহলে আমার দাদা, তার দাদা এগুলি তারা উপভোগ করতে পারেনি। তারা উদ্ভিদকে চিনত, কিভাবে চিনত? এই উদ্ভিদের পাতাটি বেটে খেলে এই অসুখ সারে, অথবা এই উদ্ভিদটি গলায় ঝুলায় রাখলে এই অসুখ থেকে, এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়, এমনভাবে তারা চিনত। তারা গাছের নামও জানতো না, অথবা নাম জানতো, আঞ্চলিক ভাষায় তারা কিছু কিছু নাম বলতো, এরকম ছিল। তাহলে বৈদিক যুগ থেকে উদ্ভিদের অনুসন্ধান, পর্যবেক্ষণ, জরিপে কিছু প্রমাণ পাওয়া যায়। আমি পূর্বেই বললাম যে আমাদের প্রাচীন অর্থাৎ পূর্বের মানুষেরা, আমাদের পূর্বপুরুষরা, তারা উদ্ভিদের অনুসন্ধান, পর্যবেক্ষণ কাজ সবসময় করেছে। কারণ তারা ছিল তখন প্রকৃতির অনেকখানি নির্ভরশীল। সেই সময় কোনো মেডিসিন ছিল না, আধুনিক কোনো সুযোগ সুবিধা ছিল না। তারা চেষ্টা করতো যে উদ্ভিদ থেকে কোনো ওষুধ গ্রহণ করে নিজেকে সুস্থ রাখা যায় কীভাবে। এই জন্য তারা উদ্ভিদ অনুসন্ধান করতো, পর্যবেক্ষণ করতো। যেহেতু তার কোনো ইতিহাস প্রমাণ আমাদের কাছে তেমন নেই, তবে কিছু কিছু প্রমাণ পাওয়া যায়। প্রাচীন ভারতের পরাশর এই উপমহাদেশে বহু স্থানে পরিভ্রমণ করেন এবং উদ্ভিদাদি পর্যবেক্ষণ করেন, এবং তিনি
বৃক্ষায়ুর্বেদ নামক একটি পুস্তক রচনা করেন। এটি প্রাচীন ভারতের একটা সম্পদ। এই পুস্তকে আমরা নাম শুনে বুঝতে পারছি অনেক উদ্ভিদ সম্পর্কে বর্ণনা আছে, তাদের থেকে কি উপকার পাওয়া যেতে পারে সেই সম্পর্কেও বর্ণনা সেখানে আছে। ব্রিটিশ পরবর্তী আমল অর্থাৎ ব্রিটিশ পূর্ব আমল 1565 থেকে 1768 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালটা। গ্রাসিস ডি অর্টা একজন পর্তুগিজ উদ্ভিদ বিশারদ ছিলেন, হার্বলিস্ট ছিলেন, অর্থাৎ প্রাকৃতিক বিজ্ঞানী ছিলেন। তিনি ভারতের গোয়া অঞ্চলে উদ্ভিদ পর্যবেক্ষণ করেন এবং তিনি একটি ঔষধি পুস্তক রচনা করেন। আসলে ওই সময়কালটিতে মানুষের টার্গেট ছিল উদ্ভিদ থেকে কিভাবে ওষুধ পাওয়া যায় এবং সেই উদ্ভিদগুলো থেকে সে ওষুধ নিয়ে কিভাবে নিজেকে সুস্থ রাখা যায়। কারণ তখনও অনেক অসুখ ছিল, কিন্তু তার কোনো ওষুধ তেমন আবিষ্কার হয়নি। আধুনিক সভ্যতায় আমরা যে সুযোগ সুবিধা পাচ্ছি, এই সকল সুযোগ সুবিধা তখন ছিল না। এই জন্য তারা উদ্ভিদ পর্যবেক্ষণ করত এবং সেই উদ্ভিদ সম্পর্কে কি কি উপকার পাওয়া যায় সেই উপকার সম্পর্কে তারা লিপিবদ্ধ করত। এই ওষুধি পুস্তকটিতে ক্যারোলাস লিনিয়াস, যিনি নামকরণের জনক, উদ্ভিদ বিজ্ঞানের নামকরণের জনক, অর্থাৎ ল্যাটিন ভাষায় তিনি এটা অনুবাদ করেন এবং এটি প্রথম ভারতীয় ঔষধ উদ্ভিদের আন্তর্জাতিক প্রকাশন। তাহলে আমরা বুঝতে পারছি যে উদ্ভিদের আমরা গবেষণা আমরা দেখেছি ওই আমলে, কিন্তু ব্রিটিশ পূর্ববর্তী আমল সেটা কিন্তু মানুষের উপকারের জন্য এটি করা হয়েছে। তাতে মানুষ কিভাবে সেখান থেকে ওষুধ বা মেডিসিন পেতে পারে, উদ্ভিদ থেকে উপকার পেতে পারে, সেই নিয়ে সেটাকে গবেষণা আকারে আনা হয়েছে। আমরা সেই বিজ্ঞানীর ছবি আমরা দেখতে পাচ্ছি, তিনি অনেক অবদান রেখে গেছে আমাদের ট্যাক্সোমির জন্য। হেনরিস ভ্যান রিড একজন ডাচ উদ্ভিদ বিজ্ঞানী। তিনি মালাবারের গভর্নর নিযুক্ত হয়েছিলেন এই অঞ্চলে। তিনি উদ্ভিদের উপর ল্যাটিন ভাষায় 12 খণ্ডের একটি পুস্তক রচনা করেছিলেন। পুস্তকটির নাম হচ্ছে হরটাস মালাবেরিকাস। ক্যারোলাস লিনিয়াস তিনি যে তার বিখ্যাত পুস্তক, বিখ্যাত বই স্পিসিস প্লান্টারাম লেখার সময় ওই বইটির সাহায্য নিয়েছিলেন। তাহলে আমরা বুঝতে পারছি, যেহেতু তিনি ডাচ উদ্ভিদ বিজ্ঞানী, মালাবারের গভর্নর নিযুক্ত হয়েছিলেন, তথাপিও তিনি অনেক উদ্ভিদ সম্পর্কে গবেষণা করেছিলেন এবং ল্যাটিন ভাষায় 12টি খণ্ডে একটা পুস্তক রচনা করেছিলেন। তাহলে বুঝতে পারছি তার গবেষণার পরিধি কতটুকু ছিল। যেহেতু তিনি গভর্নর ছিলেন, কিন্তু তার উদ্ভিদের প্রতি আগ্রহ ছিল অত্যন্ত বেশি। তিনি ক্যারোলাস লিনিয়াসকে তার বইটি দিয়ে সাহায্য করেছিলেন তার বিখ্যাত পুস্তক রচনা করার জন্য। তার ছবিটি আমরা দেখতে পাচ্ছি, সেই গভর্নরের ছবি, রিডের ছবি। ব্রিটিশ আমল 1768 থেকে 1947 সাল পর্যন্ত। তাহলে সময়ের আবর্তনে উদ্ভিদের অনুসন্ধান অভিযান বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই আমলে মুঘল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ছত্রছায়া এই উপমহাদেশে ব্রিটিশদের আগমন ঘটে। এই বিষয়টি পড়ার আগে আমি সকল ছাত্রছাত্রীদেরকে একটা অনুরোধ রাখবো, তার জন্য আমাদের স্বাধীনতার ইতিহাসটি একটু ভালো করে পড়ে নেয়। অর্থাৎ আমাদের স্বাধীনতার 200 বছর আগের কাল থেকে অন্তত তার ইতিহাসটি আমাদের জানা দরকার। আমরা দেখতে পাচ্ছি মুঘল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছত্রছায়া এই উপমহাদেশে ব্রিটিশদের আগমন ঘটে। আমাদের ছিল জে জি কনিং, অর্থাৎ লিনিয়াসের ডেনিস ছাত্র ছিলেন তিনি। তিনি মালাবারের উদ্ভিদ নমুনা সংগ্রহ করিয়েছিলেন এবং সুইডেনে উপসালা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লিনিয়াসের নিকটে প্রেরণ করতেন। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে ক্যারল লিনিয়াস নিজে বিখ্যাত হয়েছেন, কিন্তু অপরের অনেক সাহায্য সহযোগিতা তিনি নিয়েছেন। তাহলে একজন মানুষ নিজে বিখ্যাত হতে পারে, তাকে আশপাশ থেকে যদি তাকে সাপোর্ট না থাকে, তিনি নিজেকে নিয়ে বিখ্যাত হতে পারেন না। ক্যারল লিনিয়াসকে আমরা তার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আমরা উপস্থাপন করতে পারি।
যা হোক, এনিওয়ে, এই ডেনিশ ছাত্র লিনিয়াস যিনি, যে জি কনিং, যিনি সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে তার সংগ্রহগুলো, তিনি যে উদ্ভিদ সংগ্রহ করেছিলেন সেগুলো সংরক্ষিত আছে এখনো পর্যন্ত। তার ছবিটা আমরা দেখতে পাচ্ছি, লিনিয়াসের ছাত্রের ছবি, কনিং এর ছবিটা। স্যার উইলিয়াম জোন্স একজন ব্রিটিশ প্রশাসক। 1884 সালে তিনি এশিয়াটিক সোসাইটি অফ ইন্ডিয়া নামে একটি প্রতিষ্ঠান কলকাতায় গড়ে তোলেন। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিল কিছু গাছপালা এবং পশুপাখি পর্যবেক্ষণ করা ও সংগ্রহ করা। এই পর্যবেক্ষণের ফলাফল জার্নাল অফ এশিয়াটিক সোসাইটি অফ ইন্ডিয়াতে নিয়মিত প্রকাশিত। তার ছবিটা আমরা দেখতে পাচ্ছি। একজন ভদ্র মানুষ, ভদ্রলোক ছিলেন তিনি। রবার্ট কিড এর সুপারিশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা আর হাওড়ায় শিবপুরে একটি বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠা করে। পরবর্তীতে গার্ডেন নাম করা হয় রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। খুব নাম করা গার্ডেন, রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। এশিয়াটিক সোসাইটি ও এই বোটানিক্যাল গার্ডেন যৌথ উদ্যোগে ভারতের উদ্ভিদকুল সম্বন্ধে বিভিন্ন তথ্য প্রকাশিত হতে থাকে। এই বোটানিক্যাল গার্ডেন উদ্যোগে ভারতের বিভিন্ন স্থানে এরূপ আরো অনেক গার্ডেন প্রতিষ্ঠিত হয়, যেমন আমরা বুঝতে পারছি এই রয়্যাল বোটানিক্যাল গার্ডেনের ভূমিকা কতটুকু। রবার্ট কিডের ছবি আমরা দেখতে পাচ্ছি। উইলিয়াম রক্সবার্গ, অনেক উদ্ভিদের নামের শেষে তার নামটি যুক্ত আছে। তিনি 1793 খ্রিস্টাব্দে রয়্যাল বোটানিক্যাল গার্ডেনের তত্ত্বাবধানে নিযুক্ত হয়েছিলেন। তিনি ভারতীয় উপমহাদেশীয় উদ্ভিদের উপর ব্যাপক কাজ করেন। এমনি এমনি কিন্তু তার কারো ব্যক্তি সে বিখ্যাত হয় না, কারণ আমরা বলেছি একটু আগে যে অনেক উদ্ভিদের নামের শেষে তার নামটি যুক্ত আছে, কারণ তিনি ভারতীয় উপমহাদেশে অনেক উদ্ভিদের উপরে অনেক কাজ করেছিলেন। তিনি তার কয়েকটি মূল্যবান উম, গ্রন্থ আছে। এই বিজ্ঞানীকে ভারত উপমহাদেশের উদ্ভিদের বিজ্ঞানের জনক বলা যেতে পারে বা বলা হয়, কারণ তার অবদান অনেক বেশি উদ্ভিদ সম্পর্কে। তার ছবিটি আমরা দেখতে পাচ্ছি। উইলিয়াম রক্সবার্গ রচিত গ্রন্থসমূহ: প্লান্টস অফ দ্য কোস্ট অফ করমন্ডেল, হর্টাস বেঙ্গালেন্সিস, ফ্লোরা ইন্ডিকা, আইকানিস রক্সবার্গি, এগুলো ছিল তার উল্লেখযোগ্য গ্রন্থ। নেক্সট বিজ্ঞানী ছিল আরেকজন, হ্যামিল্টন। তিনি একজন সার্জন ছিলেন মূলত। 1793 সালে তিনি কলকাতায় আসেন। তিনি বাংলাদেশ, আসামের অনেক উদ্ভিদ জরিপ করেন। তিনি ইন্ডিগোফ্রার বিভিন্ন প্রজাতি নিয়ে গবেষণা করেছিলেন। তিনি পূর্ব বাংলার একজন অর্থনৈতিক উদ্ভিদের সমীক্ষক নিযুক্ত হয়েছিলেন। 1807 সালে তিনি সার্ভেয়ার পদে উন্নীত হন। তার গবেষণা কর্ম অর্থাৎ অ্যানালস অফ ওরিয়েন্টাল লিটারেচারে প্রকাশিত হতে থাকে। তার ছবিটি আমরা দেখতে পাচ্ছি। জনস ফোবেস রয়েলি, তিনি 1823 সালে ভারতে মিরাটে আসেন। হিমালয় অঞ্চলে উদ্ভিদকুল সম্পর্কে তিনি গবেষণা করেছিলেন। তিনি হিমালয় অঞ্চলের উদ্ভিদ নমুনা সংগ্রহ করেন এবং এগুলো সম্পর্কে তথ্য ইলিস্ট্রেশন অফ ফ্লোরা অফ হিমালয়াস মাউন্টেন্স নামে পুস্তকে তিনি বর্ণনা প্রকাশ করেছিলেন। তিনি ভারতের সাহারানপুরের উদ্ভিদ উদ্যানের অধ্যক্ষ বা তত্ত্বাবধায়ক নিযুক্ত হয়েছিলেন, সুপারিনটেন্ডেন্ট নিযুক্ত হয়েছিলেন। আসলে ভারতে ইংরেজদের আগমন ছিল ওই সময়তে, এবং তারাই মূলত আমাদের উদ্ভিদগুলোকে আমাদেরকে পরিচয় করে দিয়ে গেছে উদ্ভিদগুলো কেমন। আমরা সেই ভদ্রলোকের ছবিটি আমরা দেখতে পাচ্ছি। মাস্টার্স তিনি কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার উপকূলে বিবরণ তুলে ধরেন, উদ্ভিদকুলের বিবরণ তুলে ধরেন, এবং ক্যালকাটা ফ্লোরা নামক একটি পুস্তক তিনি বর্ণনা করেছিলেন। ন্যাথানিয়েল ওয়েলস, তিনি ভারতের বিভিন্ন স্থান, মালয়, নেপাল থেকে প্রচুর উদ্ভিদ সংগ্রহ করেছিলেন এবং তার একটা তালিকা প্রকাশ করেছিলেন, যা ওয়েলস ক্যাটালগ নামে পরিচিত। তিনি সকল উদ্ভিদের উদ্ভিদ বিবরণ, প্ল্যান্ট
অ্যাজটেকি রেইস নামক বইতে প্রকাশ করেছে। সেই ভদ্রলোকের ছবিটি আমরা এখানে দেখতে পাচ্ছি। উইলিয়াম গ্রিফিথ তিনি ব্রিটিশ সেনাবাহিনীর সাথে ঘুরে ঘুরে ভারতের বিভিন্ন স্থান, বিশেষ করে পার্বত্য অঞ্চলের উদ্ভিদাদি প্রায় ৯,০০০ নমুনা সংগ্রহ করেছেন। ১৮৪৫ সালে তিনি বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে উদ্ভিদাদি সংগ্রহ করেছিলেন। এই সকল তথ্য দিয়ে তিনি ফ্লোরা অফ ইন্ডিয়া নামে একটি বই রচনা করেন। মৃত্যুকালে বা মৃত্যুর পূর্বে তিনি নমুনাগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট জমা দেন। পরবর্তীতে এই নমুনাগুলো লন্ডনের কিউ গার্ডেনের মিউজিয়ামে সংরক্ষণ করা হয়। তার ছবিটি আমরা এখানে দেখতে পাচ্ছি। জোসেফ ডাল্টন হুকার নামকরা উদ্ভিদ বিজ্ঞানী, তিনি 1848 সালে উদ্ভিদ নমুনা সংগ্রহের জন্য ভারত উপমহাদেশ হয়। তিনি দার্জিলিং, সিকিম, নেপাল, তিব্বত, খাসিয়া পাহাড়, চট্টগ্রাম, সীতাকুণ্ড, হাতিয়া, সুন্দরবন থেকে প্রচুর উদ্ভিদ নমুনা সংগ্রহ করেন। তার সংগ্রহের মধ্যে ছিল 150টি বিরল প্রজাতির ফার্ন, 250 প্রজাতির অর্কিড ও 25 প্রজাতির দোপাটিও ছিল এর মধ্যে। তার ছবিটি আমরা দেখতে পাচ্ছি। হুকার এবং থমসন এর মধ্যে থেকে 1.5 লক্ষ প্রজাতির উদ্ভিদ নমুনা সংগ্রহ করেন। 1851 সালে তিনি লন্ডনে গমন করেন। তার সংগৃহীত নমুনা লন্ডনে কিউ গার্ডেনে সংরক্ষিত আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির অসহযোগিতা সত্ত্বেও 1855 সালে ফ্লোরা ইন্ডিয়া নামে একটা সারমর্ম লিখে তিনি প্রকাশ করেন। তিনি 1872 থেকে 1857 সালের মধ্যে ফ্লোরা অফ ব্রিটিশ ইন্ডিয়া নামে বিখ্যাত বই লিখে সুবিখ্যাত একটা বই লেখেন। এই উপমহাদেশের উদ্ভিদ অনুসন্ধান ও সংগ্রহ অভিযানের গবেষণা অভিজ্ঞতা আলোকে তিনি তিনি ও জর্জ বেন্থাম প্রাকৃতিক শ্রেণীবিন্যাস সম্পর্কিত পুস্তক জেনেরা প্ল্যান্টাম এর 3টি খণ্ডে তারা প্রকাশ করেন। সিপি ক্লার্ক অঙ্কশাস্ত্রবিদ, তিনি 1884 সালে ভারতের বাংলার ডিপিআই নিযুক্ত হন। তিনি নৌকাযোগে বাংলার বিভিন্ন স্থানে থেকে 7,000-এর বেশি নমুনা সংগ্রহ করেছেন। তিনি চট্টগ্রাম থেকেও বিভিন্ন নমুনা সংগ্রহ করেছিলেন। তিনি মধুপুর বনাঞ্চল পরিভ্রমণ করেন এবং এই অঞ্চলের ম্যাপ হুকারের নিকট প্রেরণ করেন। 1890 সালে তিনি ভারতের বনাঞ্চল তৈরি করেন। তার ছবিটি আমরা দেখতে পাচ্ছি এখানে। ডেভিড প্রিন খুব নামকরা বিজ্ঞানী, তিনি নোয়াখালী লক্ষ্মীপুরের সার্জন ও নির্যাস কেন্দ্রের কর্মকর্তা ছিলেন। তিনি বাংলাদেশের উদ্ভিদের জানার যার আগ্রহ ছিল অসীম। 1903 সালে তিনি বেঙ্গল প্লান্টস 2টি খণ্ডে প্রকাশ করেন। তিনি কলকাতার বোটানিক্যাল রয়্যাল গার্ডেনের পরিচালক ছিলেন। তিনি ফ্লোরা অফ সুন্দরবন নামে বইটি লেখেন। তিনি বেঙ্গল প্লান্টস লিখে তিনি বিখ্যাত ছিলেন। বেঙ্গল প্লান্টসে তিনি সনদনামা কিও প্রদান করেছিলেন। এখন পর্যন্ত আমরা এই বেঙ্গল প্লান্টস আমাদের কাছে অত্যন্ত একটা মূল্যবান সম্পদ। এখান থেকে আমরা সকল উদ্ভিদের আমরা নামকরণ আমরা দেখে থাকি মূলত। তার ছবিটি আমরা দেখতে পাচ্ছি এখানে। হেলিং তিনি চট্টগ্রামের বনরক্ষক ছিলেন। তিনি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের বিভিন্ন উদ্ভিদ তালিকা প্রকাশ করেন। এই তালিকায় তিনি উদ্ভিদের স্থানীয় নাম উল্লেখ করেছিলেন মূলত। এন.এল. বোর তিনি আইরিশ উদ্ভিদ বিজ্ঞানী, তিনি ঘাস বিশেষজ্ঞ ছিলেন। তিনি গ্রাস অফ ইন্ডিয়া, বার্মা অ্যান্ড সিলন নামে একটি গুরুত্বপূর্ণ বই লেখেন। সকলকে ধন্যবাদ। যদিও বিষয়টি অত্যন্ত বোরিং, আমরা ইতিহাস পড়ানো আমার অভিজ্ঞতা নেই, আমরা চেষ্টা করেছি এই বিষয়টিকে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে পড়ে নেওয়ার বলার জন্য। আমি সকলকে অনুরোধ রাখবো এই বিষয়টি সম্পর্কে জানার জন্য মূল পাঠ্যপুস্তক থেকে নিজেকে অন্তত একবার পড়ে নেওয়ার জন্য। তাহলে আমরা বুঝতে পারবো কোন বিজ্ঞানী, কোন গভর্নর, কোন প্রশাসক, কারা কিভাবে এই উদ্ভিদ অনুসন্ধান চালিয়েছে এবং তাদের অনুসারী আমরা হতে পারবো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এই ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।